যদি তুমি এই 4টা জিনিস জাস্ট মনে রাখতে পারো, জাবেদা তুমি 100% পারবা, মাস্ট। এখান থেকে তোমার যদি 15 মার্কের কোশ্চেন আসে, তুমি 15তে 15ই পাইবা, ঠিক আছে, একও কম পাইবা না। যদি জাস্ট 4টা জিনিস মাথায় রাখো, আর হচ্ছে 4টা জিনিস মাথায় রাখার জন্য তোমাকে তো ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব চিনতে হবে, তাহলে এই জিনিসগুলো তোমাকে চিনে রাখতে হবে। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে উপাদান, এটা মনে রাখতে হবে। এই জাবেদার মূল হচ্ছে এই 2টা জিনিস। ক্লিয়ার? প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড কোশ্চেনে মাস্ট একটা কোশ্চেন আসে, 10 মার্কের একটা সৃজনশীল কোশ্চেন আসে, পাশাপাশি অনেকগুলা এমসিকিউ এই অধ্যায় থেকে কিন্তু হয়ে থাকে। ইভেন বলতে পারো এই জাবেদার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের আবার খতিয়ান থেকেও কোশ্চেন হয়ে থাকে, রয়ামিল থেকেও হয়ে থাকে। তো এই জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর জাবেদা তুমি যখন ভালোভাবে বুঝবা, তখন তোমার অন্যান্য যে কনসেপ্টগুলো আছে খতিয়ান করা অত্যন্ত ইজি হয়ে যাবে, তোমার কার্যপত্র করা অত্যন্ত ইজি হয়ে যাবে। আমি পর্যায়ক্রমিকভাবে জাবেদার উপরে ক্লাস নিয়ে তোমাদের এই অধ্যায়টার কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবে, এবং শেষে গিয়ে আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার মাধ্যমে তোমরা যাচাই করে নিবা যে আসলে তোমরা জাবেদা শিখতে পারছো কিনা। সো সেই ধারাবাহিকতায় আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা শিখে নেব জাবেদার আন্তঃপ্রান্ত যা আছে, অর্থাৎ বেসিক যা কিছু আছে সব কিছু আমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝে নেব। তারপর থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো কমপ্লিট করে দেব। ওকে, শুরুতে আমরা যদি দেখি জাবেদা। জাবেদা জিনিসটা কি দেখো, প্রতিষ্ঠানের দৈনন্দিন সংগঠিত লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট চিহ্নিত করে প্রাথমিকভাবে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় সে বইকে জাবেদা বই বলা হয়। অর্থাৎ একটা বই, এরকম একটা বই, ধরো প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য এরকম একটা খাতা আছে। এই খাতার মধ্যে তারা কি করে, এভাবে দাগ টেনে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বুঝছো, এরকম ঘর টেনে একটা হিসাব রাখে। এই ক্রমানুযায়ী হচ্ছে হিসাবটা রাখে, এরকম এই পেজ শেষ হলে আরেক পেজ, এই পেজ শেষ হলে আরেক পেজ, এভাবে দৈনন্দিন যতগুলা লেনদেন প্রতিষ্ঠানে ঘটে থাকে সবগুলা লেনদেন এখানে কারণসহ লিখিত হয়। তো একটু সামনে আগালে তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝে যাবা পরবর্তীতে। তো সেই বইটাকে মূলত হচ্ছে জাবেদা বই বলা হয়, ঠিক আছে। এখন দেখো, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই, প্রারম্ভিক বই, কাঁচা বই বা দৈনিক লেনদেনের বই নামেও অভিহিত করা হয়। অর্থাৎ জাবেদার আমরা দেখতেছি 4টা নাম: প্রাথমিক বই, প্রারম্ভিক বই, কাঁচা বই, দৈনিক লেনদেনের বই। কেন দেখো, প্রাথমিক মানে হচ্ছে শুরু, ঠিক আছে, শুরুতে এই বইতে লিপিবদ্ধ করে। যেমন লেনদেন ঘটলেই, সাপোজ ধরো করিমের নিকট পণ্য বিক্রয়, তো এটা লিখলো কোথায়, যে খাতাতে সর্বপ্রথম লিখে সেই খাতাটা বা সেই বইটাই হচ্ছে তোমার জাবেদা, ঠিক আছে। প্রারম্ভিক বই তাও কি বলা যায়, শুরু, ঠিক আছে। কাঁচা বই মানে হচ্ছে, কাঁচা মানে কি, কাঁচা কোন সময় থাকে, শুরুতেই তো কাঁচা থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু পরিপূর্ণ না, এখানে হিসাব আসবে যাবে, হিসাব আসবে, তারপরে এই হিসাবগুলো, অর্থাৎ এই খাতার যে হিসাবটা আছে এটা একটা নির্দিষ্ট সময় শেষে এটার একটা উদ্বৃত্ত বের হবে। এই উদ্বৃত্তটা হচ্ছে মূলত খতিয়ানে ট্রান্সফার করা হবে। এজন্য ধরো এটা প্রারম্ভিক হিসেবে কাঁচা, অর্থাৎ এখানে নতুন এন্ট্রি আসতেও পারে, নতুন এন্ট্রি যেতেও পারে, ঠিক আছে। অর্থাৎ এটা চূড়ান্ত বই না, ঠিক আছে, এটা চূড়ান্ত বই না, এটাই বোঝাবে। দৈনিক লেনদেনের বই, দৈনিক লেনদেন তো বুঝছো যে আজকে আমার এই লেনদেনগুলো ঘটছে, আমি এই জাবেদা বইয়ে লিখে ফেললাম, দ্যাটস ইট। আশা করি তোমরা জাবেদা বই বুঝে গেছো। অর্থাৎ জাবেদা বইয়ের 4টা নাম, এটা মনে রাখবা: প্রাথমিক বই, প্রারম্ভিক বই, কাঁচা বই, দৈনিক লেনদেনের বই ইত্যাদি। ওকে, জাবেদা মূলত 2 প্রকার। কি কি? বিশেষ জাবেদা আর হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। এই 2টা আমি ক্যাটাগরি করে দিছি, দেখো। তাহলে বিশেষ জাবেদার মধ্যে আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এগুলো হচ্ছে বিশেষ জাবেদা। তাহলে এগুলো যে বিশেষ জাবেদা হয়েছে, কেন বিশেষ জাবেদা হয়েছে? বিশেষ হওয়ার পিছনে তো একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কখন আমরা বিশেষ করি কোনো একটা জিনিসকে, আমরা বিশেষ করি কিভাবে, তার অন্যান্যগুলা থেকে আলাদা হওয়ার কারণে তো আমরা এটাকে বিশেষ করি, নাকি? হ্যাঁ। তাহলে দেখো, ক্রয় জাবেদা কেন? অর্থাৎ এই ক্রয় জাবেদার মধ্যে কেবল তুমি বাকিতে যে ক্রয়গুলা হবে সেগুলো হচ্ছে এই ক্রয় জাবেদার মধ্যে আমরা লিখবো, কেবল বাকিতে, নগদ না, কিন্তু ব্যাংকেও না, চেকেও না, নগদ টাকায়ও না, কেবল বাকিতে হইলে আমরা ক্রয় জাবেদা দিব। ক্লিয়ার? আর বিক্রয় জাবেদায় সেম, বাকিতে বিক্রয়ের জন্য, মানে নগদে বিক্রি হলে হবে না, ব্যাংকের চেকেও বিক্রি হলে হবে না, শুধু বাকিতে বিক্রয় যেগুলো হবে সেই বিক্রয়গুলো দিয়ে হচ্ছে বিক্রয় জাবেদা হয়।
ক্লিয়ার? এখন এটা হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে বাকিতে এই বৈশিষ্ট্যটা হচ্ছে কি বাকিতে, এখানে বৈশিষ্ট্যটা কি বাকিতে। এখন আসো কয় ফেরত যাবে, যে কয় ফেরত জাবেদা কখন তৈরি করতে হবে আমাদের, যখন আমরা বাকিতে কোনো জিনিস কিনেছি সেই জিনিসটা ফেরত দেওয়ার জন্য আমাদেরকে কয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। বিক্রয় ফেরত জাবেদা এর উল্টায় দেখো, বিক্রয় হচ্ছে কি বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রিত পণ্য যদি ফেরত আসে আমার কাছে সেক্ষেত্রে আমি কি করতে হবে, বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে। ক্লিয়ার? এখন আসো, এগুলা তো আশা করি বুঝতেছো। এখন দেখো নগদ প্রাপ্তি জাবেদা। প্রাপ্তি জিনিসটা কি, মানে পাইছে, অর্থাৎ তুমি নগদে পাও আর ব্যাংকে পাও, যত মানে যে টাকাটা পাইছো নগদে ব্যাংকে, বাকি না কিন্তু, নগদ টাকা, নগদ অথবা ব্যাংক পাইলে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এখন বুঝছো যে নগদে, ঠিক আছে, আমি নগদে পাইলাম এই জন্য নগদ নগদ জাবেদায় এন্ট্রি করলাম। তাহলে ব্যাংকে পাইলাম যে, তাহলে এটা কেন নগদে এন্ট্রি করব? এর কারণ হচ্ছে তুমি কোনো জিনিস ব্যাংকে পাওয়া মানে এটা তারল্য, তুমি যে কোনো মুহূর্তে টাকা উঠাইতে পারবে, অর্থাৎ তুমি পেয়ে গেছো। বুঝতে পারছো না? ব্যাংকে টাকা চলে আসছে মানে তোমার অধীনে, আর তার অধীনে নাই। যতক্ষণ না পর্যন্ত তার অধীনে ততক্ষণ পর্যন্ত তোমার নগদ টাকাও নাই, ব্যাংকেও টাকা নাই। যখন সে তোমাকে হয় নগদে পে করছে, না হয় ব্যাংকে পে করছে। নগদে পে করলে তো তুমি ক্যাশ পেয়ে গেছো, আর যদি ব্যাংকে পে করে তাহলে তো ব্যাংকে চলে আসছে। চলে আসছে মানে এখন তোমার হাতে, তুমি যে কোনো মুহূর্তে এটা উঠাই ফেলতে পারবা। এজন্য হচ্ছে নগদ টাকার ব্যাংক টাকাকে একই টাকা হিসেবে কাউন্ট করা হয়, এটা মাথায় রাখবা। নগদ টাকা ব্যাংক টাকার শামিল, এটা মাথায় রাখবা। তারপর দেখো নগদ প্রদান জাবেদা। নগদে যত ধরনের প্রদান করবো আমরা, নগদে বা ব্যাংকে যদি টাকা প্রদান করে থাকি তাহলে হচ্ছে এই নগদ প্রদান জাবেদার মধ্যে আমরা কি করব, এন্ট্রি করব। আশা করি বুঝতে পারছো। তাহলে বিশেষ জাবেদা আমরা বুঝে গেছি। বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী কি কি বৈশিষ্ট্য, ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে ক্রয়, বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে বিক্রয়। খেয়াল করো, ক্রয় ফেরত জাবেদা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে সেটার জন্য বিক্রয় ফেরত জাবেদা দিতে হয়। নগদ প্রাপ্তি জাবেদার জন্য জাবেদা হচ্ছে কি নগদ বা ব্যাংকে যদি আমি টাকা পাই সেক্ষেত্রে হচ্ছে নগদ প্রাপ্তি। আর নগদ বা ব্যাংকে যদি টাকা পরিশোধ করি ব্যাংকের মাধ্যমে আর কি, সেক্ষেত্রে হচ্ছে নগদ প্রদান জাবেদায় আমি এন্ট্রি করব। ক্লিয়ার? আশা করি বিশেষ জাবেদা বুঝে গেছো। এখন আসো সাধারণ বা প্রকৃত জাবেদা। এখন প্রকৃত জাবেদা কি, অর্থাৎ এই বিশেষ জাবেদা ছাড়া অন্যান্য যত ধরনের জাবেদা আছে সেগুলোকে আমরা প্রকৃত জাবেদা হিসাবে কাউন্ট করি। তো প্রকৃত জাবেদা সাধারণ জাবেদা একই কথা। সাধারণ মানে কি, সকল ধরনের জাবেদা। দেখো সাধারণ জাবেদা সব ধরনের লেনদেনের জন্য সাধারণ জাবেদা প্রস্তুত করা যায়। সব ধরনের যে কোনো একটা এরকম একটা লেনদেন উঠাই দেওয়া 20-30টা, বলে যে সাধারণ জাবেদা করো। অর্থাৎ যতগুলা জাবেদা আমরা করি সবগুলা সার নির্যাস হচ্ছে সাধারণ জাবেদা। ঠিক আছে? সাধারণ মানে কি, ওই যে সাধারণ জনগণ দ্বারা কি বুঝো, সব মানুষকেই বোঝায়। অর্থাৎ সাধারণ জাবেদা মানে হচ্ছে সব ধরনের লেনদেন এখানে এন্ট্রি করা হবে। এখন আসো তারপরে আসি আমাদের সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা কি, যখন ভুল হয়, যদি ভুল হয় কখনো আমরা লেনদেন এন্ট্রি করতে চাই, যদি কখনো ভুল হয়ে যায়, যেমন একটা টাকা অতিরিক্ত লিখে ফেলছি, তাহলে সেখানে কাটা ছেঁড়া করা যাবে না, ওই আরেকটা বিপরীত এন্ট্রি দিয়ে হচ্ছে সেটাকে আমরা সংশোধন করে দেব। এই সংশোধন করার জন্য মানে ভুল সংশোধন করার জন্য হচ্ছে সংশোধনী জাবেদা দিতে হয়। এখন আসলে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা কি, সমন্বয় মানে কি, কোনো জিনিস বাকি রয়ে গেছে অথবা বেশি দিয়ে দিছি, তো এটাতে যোগ বিয়োগ করে মূলত হচ্ছে কমাতে বা বাড়াতে, মানে একটা লেভেলে আনতে, ব্যালেন্স সমান করতে হবে, সেটার জন্য হচ্ছে সমন্বয় করতে হয়। দেখো অগ্রিম বকেয়া, মানে কোনো জিনিস যদি অগ্রিম হয় বা বকেয়া হয় অথবা অবশ্যই হয়েছে কোনো জিনিসের, যার সম্পত্তির অবশ্যই হতে পারে। কুরিন, কুরিন বলতে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো না, তাহলে দেনাদার থেকে কুরিনটা বাদ দিয়ে মূলত দেনাদার কাউন্ট করতে হবে। সম্পদ থেকে সম্পদের অবশ্যইটা বাদ দিয়ে সম্পদের মূল্য নির্ণয় করতে হবে। বকেয়া হলে যে টাকা বকেয়া সেটা যোগ করে সমান করতে হবে। অগ্রিম দিয়ে দিলে সেটা বিয়োগ করে সমান করতে হবে। অবলোপন হচ্ছে কোনো জিনিস আমি ব্যবহার করে ফেলছি, অবলোপন হয়ে গেছে, সেটা ওই মূলটা ইয়া থেকে বিয়োগ করে দেখাতে হবে ইত্যাদি। সমন্বয় করার জন্য অর্থাৎ ওই ব্যালেন্সটা ঠিক করার জন্য এদিক সেদিক করে মানে হচ্ছে বাড়ানো বা কমানোর জন্য, ব্যালেন্স ঠিক করার জন্য মূলত হচ্ছে আমরা সমন্বয় জাবেদা প্রদান করে থাকি অ্যাকচুয়াল মূল্য নির্ধারণ করার জন্য। ক্লিয়ার? এখন আসো সমাপনী জাবেদা। সমাপনী বলতে তুমি কি বুঝো? সমাপনী দ্বারা তো আমরা বুঝি প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু, সমাপনী মানে হচ্ছে বছরের শেষ। তাহলে সমাপনী মানে হচ্ছে বছরের শেষ। দেখো মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য হচ্ছে আমাকে সমাপনী জাবেদা প্রদান করতে হয়। কেন? একটা হিসাবকাল যখন শেষ হয়ে যায়,
আমরা হিসাব বিজ্ঞান বলতে কি, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবা যে প্রত্যেক বছর অথবা নির্দিষ্ট একটা হিসাবকাল শেষে শুভ হালখাতা নামে হালখাতা করে, অর্থাৎ হালনাগাদ করে, হিসাবটাকে হালনাগাদ করে। তো সেক্ষেত্রে কি হয়, গত বছরের যে আয় ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় যে আয় ব্যয় এবং উত্তোলন হিসাব আছে সেগুলাকে হচ্ছে ক্লোজ করে দেয়, মানে বন্ধ করে দেয়। বন্ধ করে যদি বকেয়া মানে আয় রয়ে যায়, মানে বকেয়া আয় রয়ে যায়, সেটাকে ধরে নেয় কি সম্পদ হিসেবে। আর যদি বকেয়া ব্যয় রয়ে যায় সেটাকে ধরে নেয় হচ্ছে দায় হিসেবে। ক্লিয়ার? তো ধরে এবং সম্পদগুলাকে সম্পদ আর মূলধন ইত্যাদি এগুলা তো থাকে, এগুলা নিয়ে হচ্ছে আবার নতুন বছর শুরু করে। তো নতুন বছর শুরু করার আগে এই যে মুনাফা জাতীয় যে হিসাবটা, যে আয় ব্যয়ের হিসাবটা কি করে দিছে, ক্লোজ করে দিছে। কারণ এটার বছর শেষ, এই বছর শেষ, তো পরবর্তী বছরে কোনো জিনিস নেওয়ার জন্য এটাকে আর আয় ব্যয় হিসেবে নেওয়া যাবে না, এটাকে নিতে হবে কি হিসাবে, দায় অথবা মূলধন হিসেবে। অর্থাৎ মানুষের কাছে যদি আমি পাওনা থেকে যাই, মানে দোকান যদি মানুষের কাছে পাওনা থাকে, সেক্ষেত্রে সেটাকে কি দিবে, দায় হিসাবে নেবে, সম্পদ হিসাবে নেবে। আর দোকান থেকে যদি মানুষ পাওনা থাকে সেক্ষেত্রে সেটাকে হচ্ছে কি হিসাবে নেবে, দায় হিসাবে নেবে। ঠিক আছে? এভাবে নিয়ে হচ্ছে আবার নতুন বছর শুরু করবে। এই যে দেখো, তারপরে আসতেছে প্রারম্ভিক জাবেদা। দেখো, হিসাবখালের শুরুতে যে লেনদেনটা প্রদান করতে হয়, এই বছর আমি একটা ব্যবসা শুরু করছি, তাই ব্যবসাটা শুরু করার সময় আমি যেই সকল সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করছি, মূলধন নিয়ে ব্যবসা শুরু করছি, সেই সম্পদ এবং দায়গুলোর জাবেদা প্রদান করার জন্য হচ্ছে আমাকে প্রারম্ভিক জাবেদা দিতে হয়। মানে 1 তারিখে যে জাবেদাটা দিই আমি, সেটা হচ্ছে আমার প্রারম্ভিক জাবেদা। সেটা পূর্ববর্তী বছর থেকে আসলেও বছরের শুরুতে, এবছর মানে যে বছর শুরু করবো সেই বছরের শুরুটা হবে আমার প্রারম্ভিক জাবেদা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোনো কোশ্চেন, জাস্ট কমেন্ট। এখন আসো, জাবেদাকে খুব সহজে আয়ত্ত করতে হলে এখানে হবে সর্বপ্রথম আমরা সাধারণ জাবেদা শিখে নিতে হবে। আমাদেরকে কোন জাবেদাটা শিখতে হবে, সাধারণ জাবেদা। কারণ সাধারণ জাবেদার প্যাটার্নটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে এই যত ধরনের জাবেদা আছে সবগুলো আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব শুরুতে সাধারণ জাবেদা। দেখো, সাধারণ জাবেদা পারলে অন্যান্য জাবেদাগুলো খুব সহজেই প্রস্তুত করতে পারবো আমরা। ঠিক আছে? তাহলে আমরা সাধারণ জাবেদা শুরু করব। অর্থাৎ আমাদের শেখার পর্যায়ক্রমিকটা আমাদের বুঝতে হবে। প্রথমে আমরা জাবেদার সংজ্ঞা শিখলাম, জাবেদার প্রকারভেদ শিখলাম, তারপর আমাদের কোন জাবেদা দিয়ে শুরু করতে হবে, আমাদের অধিকতর সহজ জাবেদাটা দিয়েই শুরু করতে হবে। তাহলে এই সাধারণ জাবেদা দিয়ে হচ্ছে আমরা শিখবো ধীরে ধীরে, তারপর আমরা এই জিনিসগুলো, এই জাবেদাগুলোও আমরা ধীরে ধীরে আমরা এই জাবেদাগুলোও কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, এখন আসো, জাবেদার জন্য চিনতে হবে 5টা জিনিস এবং জাবেদার জন্য জানতে হবে 4টা জিনিস। দেখো, জাবেদার জন্য চিনতে হবে কি কি। জাবেদার জন্য চিনতে হবে প্রতিষ্ঠানে আয় কোনগুলাকে বলে, আয় চিনতে হবে তোমাকে। ব্যয় কোনগুলাকে বলে, ব্যয় চিনতে হবে। দায় কোনগুলাকে বলে, দায় চিনতে হবে। সম্পদ কোনগুলাকে বলে, সম্পদ চিনতে হবে। মালিকানা সত্ত্ব কোনটাকে বলে, সেগুলো চিনতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন এবং উত্তোলন, এই দুইটার মিলাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মূলধন হচ্ছে মালিক প্রতিষ্ঠানে দেয়, আর উত্তোলন হচ্ছে প্রতিষ্ঠান থেকে উঠায় নিয়ে যায়। ঠিক আছে? তাহলে তোমাকে আয় চিনতে হবে, ব্যয় চিনতে হবে, দায় চিনতে হবে, সম্পদ চিনতে হবে, মালিকানা সত্ত্ব চিনতে হবে। তারপর আমি এক কথায় বলে দিই, এক কথায় যদি মাথায় রাখতে পারো বেটার। তো আয় হচ্ছে যে সকল কারণে প্রতিষ্ঠানে টাকা আসে সেসব কারণকে আয় বলবে। যেসব কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় সেসব কারণকে ব্যয় বলবো। আর দায় কি, আমার প্রতিষ্ঠান থেকে কেউ একজন পাবে। ঠিক আছে? আমার প্রতিষ্ঠান থেকে কেউ একজন পাবে, সেটাকে বলবো আমরা দায়। আর প্রতিষ্ঠানে কেউ একজন দিবে, সেটাকে বলবো আমি সম্পদ। ঠিক আছে? প্রতিষ্ঠানে সুবিধা দিবে, অর্থাৎ প্রতিষ্ঠান সুবিধা পাবে, কেউ দিবে বা সুবিধা পাবো কোনোভাবে, সেক্ষেত্রে হচ্ছে সম্পদ হবে। মানে যেসব জিনিস দিয়েই আমি প্রতিষ্ঠানকে সুবিধা, মানে প্রতিষ্ঠান সুবিধা পাবে, সেগুলো হবে সম্পদ। আর মালিকানা সত্ত্ব কি, মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের দায়িত্ব এবং অধিকার হচ্ছে মালিকানা সত্ত্ব। দায়িত্ব কি, দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানে মূলধন দিবে, এটা তার দায়িত্ব, আর অধিকার হচ্ছে উত্তোলন করে নিবে, সেটা তার অধিকার, উত্তোলন। ঠিক আছে? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার আসো, জাবেদার জন্য জানতে হবে যে জিনিসগুলা, 4টা জিনিস আমাদের জানতে হবে। ব্যয় এবং সম্পদ যদি বৃদ্ধি পায়, মানে বাড়ে, সেক্ষেত্রে হবে ডেবিট। এটাই জাবেদা, মাথায় রাখো। এই এতটুকুই হচ্ছে তোমার জাবেদা, এটা মাথায় রাখো ভালো করে একদম। ব্যয় সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে ডেবিট। ব্যয় এবং সম্পদ যদি হ্রাস পায় সেক্ষেত্রে হবে ক্রেডিট। ঠিক আছে? বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এই দুইটা, ব্যয় এবং সম্পদ। আর বাকি 3টা দেখো, বুঝাও। আয়, দায় আর মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব যখন হ্রাস পাবে ডেবিট হবে।
যদি তুমি এই 4টা জিনিস জাস্ট মনে রাখতে পারো, জাবেদা তুমি 100% পারবা, মাস্ট। এখান থেকে তোমার যদি 15 মার্কের কোশ্চেন আসে, তুমি 15তে 15ই পাইবা, ঠিক আছে, একও কম পাইবা না। যদি জাস্ট 4টা জিনিস মাথায় রাখো, আর হচ্ছে 4টা জিনিস মাথায় রাখার জন্য তোমাকে তো ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব চিনতে হবে, তাহলে এই জিনিসগুলো তোমাকে চিনে রাখতে হবে। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে উপাদান, এটা মনে রাখতে হবে। এই জাবেদার মূল হচ্ছে এই দুইটা জিনিস। ক্লিয়ার? আশা করি জাবেদার ফুল কনসেপ্ট তোমাদের এই ক্লাসে বোঝা হয়ে গেছে। তারপরেও যারা বুঝো নাই অথবা যাদের বুঝতে একটু অসুবিধা হয়, কোথায় কী সমস্যা সেটাকে জাস্ট একটু নোট করে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আর অবশ্যই আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্টের দায়িত্ব আমার। আর হ্যাঁ, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, কমার্স হান্টার্স পরিবার, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। সেখানে তোমরা পারস্পরিক সহযোগিতা এবং নিজস্ব যেই গ্রুপ স্টাডি সেটা করতে পারবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।